রিজু দত্তকে সিআইডি জিজ্ঞাসাবাদ, অভিষেকের ডিজে মন্তব্যের তদন্তে রিজুকে জিজ্ঞাসাবাদ। তৃণমূল জিতলে বিজেপির উপর বদলা নেওয়া হতো বলে দাবি। নাম ধরে ধরে তালিকা তৈরি ছিল বলে দাবি করেছেন রিজু দত্ত। ভোটের রেজাল্টের পর সোশ্যাল মিডিয়ায় দাবি করেন রিজু। বড় বড় কথা পোস্ট পোল ভায়োলেন্স নিয়ে তৃণমূল কংগ্রেস বলছে। বুকে হাত দিয়ে বলুন তো, তৃণমূল কংগ্রেসের ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক লিস্ট তৈরি করা ছিল না? বিজেপির নেতাদের নামের লিস্ট তৈরি করা ছিল না? ব্লক ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক, যে রেজাল্ট বেরোনোর পরে পেটাবেন। তৃণমূল যদি ক্ষমতায় আসতো, এতক্ষণে তো 300 বিজেপির কর্মী উপরে চলে গেছে। 300 বিজেপির কর্মী তো খুন হয়ে যেত। আর কত হাজার হাজার বিজেপির কর্মী আর তাদের পরিবারকে বাংলা ছেড়ে পালাতে হতো, সেটাও আর বলার অপেক্ষা রাখে না। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, বহিষ্কৃত তৃণমূল মুখপাত্রকে সিআইডি জিজ্ঞাসাবাদ, কি উঠে এলো জিজ্ঞাসাবাদে? দেখো, ঠিক আজকে বেলা 12টা নাগাদ সিআইডি ভবনে ডেকে পাঠানো হয়েছিল রিজু দত্তকে। এই মুহূর্তে রিজু দত্ত হচ্ছে তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত মুখপাত্র। বিষয়টা হচ্ছে যে আজ যে ডাকা হয়েছিল সেই বিষয়টা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে মামলা, সেই ডিজে মামলার সাক্ষী হিসেবে। কিন্তু আরো একটা বিষয় এখানে উঠে আসছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা ভরা সভায় বলেছিলেন তা তো প্রকাশ্যে বলেছিলেন, তাহলে সাক্ষীর কি প্রয়োজন রয়েছে? দেখা গিয়েছে সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেন রিজু দত্ত। সেখানে তিনি বলেন যে তৃণমূল কংগ্রেস যদি ক্ষমতায় আসতো তাহলে পরে বিজেপির কোন কোন নেতার সঙ্গে ঠিক কি ব্যবহার করা হতো। 300-র বেশি নেতা, তার লিস্ট করা ছিল ওয়ার্ড ভিত্তিক, অঞ্চল ভিত্তিক। এই যে লিস্ট, সেই লিস্টে 300-র বেশি বিজেপি নেতার নাম ছিল, যাদের সঙ্গে কি হতে পারতো, কি নৃশংসতা হতে পারতো সে বিষয়ে তিনি বলেছিলেন। এবং এছাড়াও বলেছিলেন যে মহিলাদের উপর কি অত্যাচার হতে পারতো সে বিষয়ে তিনি যাচ্ছেন না। এই যে এত বড় কথা তিনি বললেন, কেন বললেন, এই বিষয়েই মূলত জিজ্ঞাসাবাদের জন্য সূত্র মারফত জানা যাচ্ছে তাকে ডাকা হয়েছিল। তিনি যখন সংবাদ মাধ্যমের সম্মুখীন হলেন, তাকে বলা হলো যে এই লিস্ট কি আপনার কাছে আপনি কি এই লিস্ট দিলেন? তখন তিনি বললেন যে এই লিস্ট তো ক্যামাক স্ট্রিটের অফিসে রয়েছে, এবং এই বিষয়ে তিনি কিন্তু বলতে চাইলেন না। কারণ তাই কি এবং তদন্তের বিষয়, সেই বিষয়ে তিনি মুখ খোলেননি। তবে একটা আভাস দিলেন যে তাকে আজকে সাক্ষী হিসেবে কিন্তু ডাকা হচ্ছে। প্রিয়াঙ্কা, অভিযোগকারী ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। 2026-এ প্রথমবার আমি দেখলাম পুলিশ তদন্ত করতে পারেন। সিআইডি ভবনে রিজু দত্ত, যিনি প্রাক্তন তৃণমূলের সাসপেন্ডেড মুখপাত্র, তাকে ডেকে পাঠিয়েছে। এই কেসে রিজু দত্তকে অ্যারেস্ট করাটা অত্যন্ত প্রয়োজন। আজ যদি তৃণমূল সরকার ফিরে আসতো, তাহলে কত লোকের মৃত্যু ঘটতো, কত মহিলা ধর্ষণ হতো, এই তথ্যটা একমাত্র রিজু দত্তের কাছেই আছে। ভোটের আগে অভিষেক ব্যানার্জি স্টেটমেন্ট দিয়েছিলেন কোনো একটা জনসভায়, আমাদের কাছে একটা লিস্ট তৈরি আছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, ব্লক ওয়াইজ। ঠিক একই কথা কিন্তু ভোটের পরে রিজু দত্ত বলেছেন, এবং এগুলো হচ্ছে ফ্রি স্পিচ, কেউ কাউকে মাথায় বন্দুক রেখে বলেননি। তো সুতরাং এটা এভিডেন্স একরকম, এটাকে তদন্ত করাটা অত্যন্ত প্রয়োজন। রিজু দত্ত দাবি করেন নাম ধরে ধরে তালিকা তৈরি ছিল। জিজ্ঞাসাবাদের পর ঠিক কি বললেন তিনি শোনাবো আপনাদের। আপনি কোনো লিস্ট দিয়েছেন যে ওয়ার্ড ভিত্তিক, জেলা ভিত্তিক? লিস্ট তো আমার কাছে ছিল না। লিস্টে যা লিস্টের কথা, সব লিস্ট তো ক্যামাক স্ট্রিট অফিসে আছে। অভিষেক বাবু লিস্ট দিক, সুমিত রায় লিস্ট দিক, ক্যামাক স্ট্রিট অফিসেই তো সব লিস্টে আছে। ওনারা অত্যন্ত ভদ্রতার সাথেই যা জিজ্ঞেস করেছেন, যেভাবে কোঅপারেট করতে বলেছেন আমি কোঅপারেট করেছি। বাকি তদন্তের সাথে চলবে। ওনারা যদি আমাকে আবারও ডাকেন, আমি অবশ্যই এসে কোঅপারেট করবো। কোঅপারেট না করার তো কিছু নেই। যিনি মূল অভিযুক্ত স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি যা বক্তব্য রেখেছেন সেটা তো জনসমক্ষেই রেখেছে, তো লুকিয়ে চুরিয়ে তো কোনো ব্যাপার নেই। তো এখন উনি লুকোচুরি খেলা খেলছেন কোর্ট আর সিআইডির সাথে। আমাদের লুকানোরও কিছু নেই, পালানোরও কিছু নেই। আর এবার নজর রাখবো হুগলি জাঙ্গিপাড়ার দিকে। তৃণমূল নেতাকে রাস্তায় ফেলে মারধর, দাদাগিরি, হুমকি, তোলাবাজি, জব কার্ডে বেনিয়মের অভিযোগ সত্য সাধন শাসমলের বিরুদ্ধে। রাজবলহাট বৃন্দাবন চক কৃষি উন্নয়ন সমিতির 4র্থ শ্রেণীর কর্মী এই সত্য সাধন। দেখুন, রাস্তায় ফেলে মারধর করা হয়, বুড়ি বুড়ি অভিযোগ সত্য সাধন শাসমলের বিরুদ্ধে। কত টাকা ভাগ নিয়েছে জিজ্ঞাসা করো, কত লোকের টাকা দাম মেরেছে জিজ্ঞাসা করো। ওটা ভালো ছিল বলে এতদিন বন্যা বাঁচাবে তো ডাক, বন্যাকে ডাক নিয়ে ঘুরি। রানা প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রানার থেকে একবার জানবো। রানা, এই সত্য সাধন শাসমলের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ রয়েছে? হ্যাঁ প্রিয়াঙ্কা, দেখো, এই যে সত্য সাধন শাসমল যে
ডাঙ্গিপাড়া বৃন্দাবন চক কৃষি উন্নয়ন যে সমিতির সে গ্রুপ ডির একটা কর্মী, কিন্তু গ্রুপ ডির কর্মী হোক সে কিন্তু এলাকায় তৃণমূলের শাসক দলের হয়ে এলাকায় দাদাগিরি করতো, হুমকি দিত, এমনকি পঞ্চায়েত মানে ভোটের সময় ওই মানে বুথে সে দাদাগিরি করে ভোট লুটও করেছে বলে স্থানীয় মানুষের একটা অভিযোগ ছিল দীর্ঘদিনে। সেটাই ক্ষোভে বহিঃপ্রকাশ হয়েছে। মানে ফলে স্থানীয় মানুষ উত্তেজিত, যারা মানুষ তারা তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে। যেভাবে সে শাসক দলের ক্ষমতায় থেকে এলাকার মস্তানি জব কার্ড অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে এই সত্য সাধন শাসমলের বিরুদ্ধে, আর সেই অভিযোগেই হেনস্থা মারধর। মুন্না বাঁচাবে তো ডাক, মুন্নাকে ডাক। মুন্না মুন্না তোমাকে কাজ বলাতে চল, মুন্না তোমাকে এই মুন্না ভিডিও, এই মুন্না তোর ভিডিও দেখবে, মুন্না তোর এই ভিডিওটা দেখবে, তোর দশাটা ওদেরকে বলে দেরি আছে, কত টাকা ভাগ নিয়েছে জিজ্ঞাসা করো, কত লোকের টাকা দাম করে মেরেছে জিজ্ঞাসা করো। তোমাকে ভালো ছিল বলে এতদিন। মুন্না বাঁচাবে তো ডাক, মুন্নাকে ডাক। 2011 সালে পরিবর্তনের পর সত্য সাধন শাসমল তৃণমূলের বিশাল বড় একটা মুস্তান ছিল, রাজভোলাট বৃন্দাবন চককে কাঁপিয়ে রাখত। তা উনি একই ব্যক্তি দুটো 100 দিনের কাজের জব কার্ড ব্যবহার করত। একটাই নাম ছিল সত্য সাধন শাসমল, আর একটাই নাম ছিল সত্যচরণ শাসমল। 2026 নির্বাচনে ভোটের লিস্টটা পেয়ে এই যে সত্যচরণ শাসমল বলে কোনো ব্যক্তিকে খুঁজে পাচ্ছি না। সঠিকভাবে ইনভেস্টিগেশন করা উচিত। সংস্কারের জন্য বরাদ্দ কোটি টাকা, অভিযোগ তারপরও দশা ফেরেনি পুকুরের, এখনো কচুরি পানায় ঢেকে কৌশল্যা। এবার পুকুর বাঁচাতে মুখ্যমন্ত্রীর দরবারে যাচ্ছে খড়গপুর। খড়গপুরের কৌশল্যা, এখানেই কৌশল্যা পুকুর, নামেই পুকুর, জলের দেখা মেলে না। কৌশল্যা ঢেকেছে কচুরি পানায়, চারপাশে আগাছার জঙ্গল, ঘাটের গায়ে ফাটল, সংস্কারের অভাবে বেহাল দশা পুকুরের। অনেক অনুষ্ঠান হয়েছে, বিয়ে বাড়ি, পৈতে বাড়ি, মুখে ভাত বাড়ি, বিভিন্ন জায়গা থেকে কৌশল্যা এলাকা থেকে সবাই এসে এখানে ঘরটর ডুবিয়ে নিয়ে যেত, ঠাকুর পুজোর ঘট উঠতো। আমরা চাইছি আমাদের আগের পুকুর যেমন ছিল সেরকম আবার ফিরিয়ে দেওয়া হোক, সুন্দরভাবে যেমন আমরা ইউজ করতাম, বসতাম, আমাদের একটা এখানটার একটা আলাদা সৌন্দর্য ছিল। কৌশল্যার হাল বদলের চেষ্টা যে অতীতে হয়নি তেমনটা নয়। 2021 তৃণমূল জামানা, পুকুরকে নতুন সাজে সাজিয়ে তোলার পরিকল্পনা হয়। গ্রিন সিটি প্রকল্পে পুকুর সংস্কারের জন্য বরাদ্দ হয় 1,28,00,000 টাকা। সেই সময় পুরসভার চেয়ারম্যান ছিলেন প্রদীপ সরকার। টাকা বরাদ্দ হওয়ার 1 বছর পর তৃণমূল ছেড়ে দেন তিনি। পুকুর সংস্কারের কাজ শুরু হয়েও মাসখানেকের মধ্যে বন্ধ হয়ে যায়। অভিযোগ, তোলাবাজি এবং কাটমানির জেরেই কাজ আর এগোয়নি। প্রথমে কিছুদিন ধরে আপনার মেশিন এলো, জলটা মারলো, দিয়ে হঠাৎ করে মেশিনও গায়েব, সবকিছু গায়েব। চেয়ারম্যান যিনি আছেন কল্যাণী ঘোষ, ওনার কাছে গেলাম, ওনাকে গিয়ে প্রতিবাদ করলাম যে আমাদের পুকুরটার কি হবে। উনি বললো কৌশল্যা পুকুরের টাকার 1 কোটি টাকা তো প্রদীপ সরকার এই ঘোটালা করে চলে গেছে, আমি কি করব। কন্ট্রাক্টরকে ফোন করলে কন্ট্রাক্টর বললে দাদা আমি আপনাদের ওখানে কি কাজ করব, 25 নম্বর ওয়ার্ডে তো সবাই মাথা, সবাইকেই পয়সা দিতে হবে, আমি কাজটা কি করব। সংস্কার 2021 শুরু, 2021 শেষ, অথচ কৌশল্যা যেমন ছিলেন তেমনই রয়ে গেলেন। গত 5 বছরে কচুরি পানাই পরিচয় প্রাচীন এই পুকুরে। কারো বাড়িতে কেউ মারা যায়, ঘাট কাজ হয়, সবার মাঙ্গলিক কাজ এখানেই হয়। ইভেন অন্নপ্রাশন থেকে শুরু করে সেই ঘাটটার অবস্থা আগে আপনি দেখুন, পুকুরটার দিকে তাকান, তাকিয়ে ছবি উঠিয়ে দেখুন কি কন্ডিশন করে গেছে। পুকুরের এমন বেহাল অবস্থার দায় কার? কোটি টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও কেন কাজ এগোলো না? এই প্রশ্নে কাজিয়া প্রাক্তন বনাম বর্তমান পুরো চেয়ারম্যানের মধ্যে। যে চেয়ারম্যান ছিলেন ওনার আমলে টাকা এসেছিল, সেই টাকায় কিছুটা কাজ করে পরিষ্কার করে বন্ধ করে দিয়েছে। আবার লোকে ওই এলাকার লোকরা বাধা দিয়েছিল, কারণ এক সাইডের রাস্তাটা যদি ভেঙে যায় সেইভাবে কাটা হয়েছিল।
সেই গিয়ে আমরা পাড়ার প্রতিবেশীদেরকে নিয়ে আমরা সেভাবে কাজ করার জন্য বলেছি। আর কৌশলদা পুকুরে সৌন্দর্যের জন্য গ্রিন সিটি প্রকল্পে আমি টাকা এনেছিলাম, সেই টাকায় অলরেডি কাজ শুরু হয়েছিল। কাজ শুরু হওয়ার পরেই কিছুদিনের মধ্যেই আমি চেয়ারম্যান হিসাবে সরে যাই। আমি যখন কাজ করেছি আমার মনে নেই, সামান্য কিছু পেমেন্ট হতে পারে, তো পুরো বাকি টাকাটা তো মিউনিসিপ্যালিটিতেই থাকবে। চেয়ারম্যান চেঞ্জ হয়ে গেলে কি টাকা চেয়ারম্যান সাথে নিয়ে যাবে? টাকা তো ওই মিউনিসিপ্যালিটিতেই থাকবে। কেন এখন কাজ হলো না সেটা তো ওই বলতে পারবে। পুকুর বাঁচাতে এবার একজোট স্থানীয় বাসিন্দারা। পালা বদলের পর মুখ্যমন্ত্রীর উপর ভরসা, কৌশল্যা সংস্কারের দাবি নিয়ে এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন বাসিন্দারা। কৌশল্যার এই পুকুরের সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল 1,28,00,000 টাকা। সেই টাকা গেল কোথায় প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। এবার রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তরজাও তুঙ্গে হয়েছে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যানের মধ্যেই। পশ্চিম মেদিনীপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। ঠেলায় পড়ে কাটমানি ফেরত, মাথাভাঙায় কাটমানি ফেরালেন তৃণমূল নেতা। মাথাভাঙা 1 ব্লকের শিকারপুর পঞ্চায়েতের ঘটনা। আবাসে ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি, 3 থেকে 20,000 টাকা করে নেওয়া। অভিযোগ 35 জনকে 58,500 টাকা ফেরত। কাটমানি ফেরালেন বুথ সভাপতি প্রসেনজিৎ বর্মন। আর বীরভূমের লাভপুরেও একই ছবি, ঠেলায় পড়ে কাটমানি ফেরত তৃণমূল নেতার। 1.5 লক্ষ টাকা ফেরত দিলেন অভিযুক্ত তৃণমূল নেতারা। গ্রামবাসীদের টাকা ফেরত তৃণমূল নেতাদের। তৃণমূল জমানায় কাটমানি আদায়ের অভিযোগ। আবাসের উপভোক্তাদের থেকে কাটমানি নেন এরা। আমাদের ঘর করার জন্য যে টাকা দিয়েছিল সেখান থেকে 2,000 টাকা নিয়েছিল তৃণমূল পার্টির নেতা সুশান্ত পাল। তো সেই টাকায় আজকে এই বিজেপি পার্টির দরুন ফেরত দিল 2,000 টাকা।